দেশে এত ঘন বসতিপূর্ণ জনসংখ্যা, স্বাভাবিকভাবেই সেখানে রাষ্ট্র এবং সরকার চাইলেও সব বিষয়ের দায়িত্ব নিতে পারে না। আমাদের শিক্ষার আজকের যে অগ্রগতি, এটার পেছনের ভূমিকা এই বেসরকারি উদ্যোগের, বিশেষ করে এরকমের প্রতিষ্ঠানগুলো যেগুলো পর্যায়ক্রমে সরকার অনেককে এমপিভুক্ত করেছে, কিছু একেবারেই আত্মীকরণ করেছে। তো আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি, রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে এই গণ অভ্যুত্থানে আমরা কোন জায়গায় ছিলাম, আমাদের নেতৃত্ব কি ছিল, সেটা সরকার জানে, এদেশের মানুষ জানে, আপনারাও জানেন। যে রাজনৈতিক দলগুলো যখন কার্যত হাল ছেড়ে দিয়েছিল, পেরে উঠছিল না, ঠিক সেই সময় কিন্তু আমরা অল্প কয়েকজন ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ উঠিয়েছি, পরিবর্তনের জন্য রাজপথে লড়াই করেছি এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, পরিবারও একটা নিগ্রহের শিকার হয়েছে। আমার বাসায় দুবার বিবি অভিযান চালিয়েছে, দরজা ভেঙে। আমার ছোট ছোট বাচ্চারা মানে পাখির বাসায় ঝড়ের সময় যেমন আপনারা দেখেছেন, পাখির বাসায় যদি বাচ্চা থাকে যেমনি আঁকড়ে রাখে, আমার বাচ্চারা ওইভাবে কুঁকড়ে উঠেছিল। কিন্তু তারপরেও আমি কিন্তু যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলাম সেখান থেকে ক্ষান্ত হইনি। তো আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতেও 19শে জুলাই গ্রেফতার হয়েছিলাম এবং ওই গ্রেফতারে থাকা অবস্থায় যখন কোর্টে তোলার ক্ষেত্রে সাংবাদিকরা যখন বলছিল ভাই আন্দোলন ঝিমিয়ে পড়ছে, কার ভিতর থেকে আপনারা কিছু বললে চাঙ্গা হতে পারে, তখনও বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, আপনারা ধাক্কা দেন, রাস্তায় থাকে। আসলে আমাদের প্রত্যাশা ছিল এই হাসিনার পতনের পরে আওয়ামী দুঃশাসনের অবসান হলে এই দেশটা একটা শৃঙ্খলায় আসবে, এই দেশটা একটা নতুন গতিপথের দিকে মোড় দিবে, এই দেশটা নতুন ভাবে এগিয়ে যাবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়, হতাশা নিয়ে বলতে হয়, 1 বছরেও অধিক সময় যে 15 মাস হয়েছে, সেই পরিবর্তন কিংবা পরিবর্তনের ছোঁয়া খুব বেশি লাগে নাই। তো তাহলে তো আমরা হাল ছেড়ে দিলে হবে না, আমাদেরকে স্বপ্ন দেখতেই হবে, আশা নিয়েই এগিয়ে যেতে হবে। তাই আমরা লেগে আছি, আশা নিয়ে এগিয়ে যেতে চাই, পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই। আমরা বারবার বলছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা শিক্ষক, কাজে তারা শিক্ষক এবং শিক্ষার গুরুত্বটা বুঝে। একটা সমাজকে, একটা রাষ্ট্রকে যদি নৈতিকভাবে শক্তিশালী করতে হয়, দুর্নীতি মুক্ত যদি একটা রাষ্ট্র করতে হয়, সমাজে যদি সুশাসন এবং ইনসাফ কায়েম করতে হয়, তাহলে সেই ইনসাফের কারিগরদেরকে, শিক্ষকদেরকে অবহেলায় রেখে, তাদেরকে একটা অমানবিক পরিবেশে রেখে, তাদের পেটে ক্ষুধা রেখে, তাদের আত্মমর্যাদা নিশ্চিত না করে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না। আমরা এই জন্য বলেছিলাম, এবার আমরা এটা বলে যাব, শুধু আপনাদের এখানে এসেছি এটা আপনাদের দাবি না, এটা আমাদের দলীয় দাবি। তরুণ হিসেবে, পরিবর্তনের রাজনীতির অঙ্গীকার হিসেবে আমরা এটা প্রতিষ্ঠিত করতে চাই। টুডে অর টুমরো শিক্ষকদের, প্রাইমারি হোক, হাই স্কুল হোক, সমস্ত শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরির মর্যাদা দিতে হবে। সহজ কথা, শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর চাকরি করলে প্রথম শ্রেণীর নাগরিকরা কিভাবে তৈরি করবে? আজকে সরকারি যে ঊর্ধ্বতন অফিসার তারা বসে আছেন, তারা তো কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কোনো না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করে এই জায়গাটিতে এসেছেন। একজন সচিব কিংবা সেনা প্রধান, পুলিশ প্রধান, তাকে হাজার হাজার লাখ লাখ মানুষ স্যার বলেন, কিন্তু তারও তো একজন স্যার আছে। সচিব যদি প্রাইমারি শিক্ষক তার দপ্তরে যায়, সে তো তাকে স্যারই বলবে, তাকে তো সম্মান দেখাবে, বসার একটা উপযুক্ত জায়গা করে দেবে। এমনকি সেনা প্রধানও, প্রধানমন্ত্রীও। কাজে এই সকলের স্যার শিক্ষক, সুতরাং তাদের একটা মর্যাদা নিশ্চিত করাটা, আমি মনে করি আমরা যে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা যে একটা পরিবর্তন চাই এই সমাজে,
ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে চাই, একটা উন্নত আধুনিক রাষ্ট্র, নৈতিক শক্তিতে বলিয়ান জাতি হিসেবে আমাদেরকে গড়ে তুলতে চাই। তার জন্য শিক্ষকদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে এখন শিক্ষকরা যদি কয়েকদিন পর পর আন্দোলনে তাদেরকে প্রেস ক্লাব বসে থাকা লাগে, হাইকোর্টের সামনে বসে থাকা লাগে এবং একটা মিছিল করতে গিয়ে পুলিশের জল কামান, গরম পানি, টিয়ার গ্যাস এইগুলোর মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়, তাহলে ওই শিক্ষকদের কাছে ছাত্ররা কতটুকু মরালিটি শিখবে? সেই ছাত্রদেরকেই তারা এই ভাঙা মন নিয়ে কতটুকু আসলে শিক্ষা দেবেন? আমাদের এই জন্য বলছি যে হতাশার জায়গাটা হচ্ছে এটা। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরে বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, তিনি নিজেও একজন শিক্ষক। কাজেই আমাদের অন্তত প্রত্যাশা থাকবে যে শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে আমাদের যেটা দাবি, শিক্ষাকে পুরোপুরি আপনার সার্বজনীন করতে হবে এবং শিক্ষার ব্যয়ভার বিশেষ করে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত রাষ্ট্রকে নিতে হবে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে একটা ওভার পপুলেটেড কান্ট্রিতে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে দায় দায়িত্ব নিতে হবে। একই সাথে আরো একটা বিষয় যেটা আমরা দলীয় জায়গা থেকে আমরা বলে থাকি, অনেকে মনে করছে এটা হবে কি হবে না সেটা পরের বিষয়। আমরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি তখন অনেকে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে যে শেখ হাসিনার বড় বড় নেতারা এই কাইট হয়ে গেছে, তারা শেখ হাসিনার পতন ঘটাবে। এবার আমাদের সাথে যখন ঢাকার বাইরে কিছু লোক যখন কাজ করতেছিল, মুরব্বী মধ্যমবয়সী, তাদেরকে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, মেয়ে আপনার খাইলে কাম নাই, এই পোলাপানের সাথে এখন এই দলে আছেন। কিন্তু আমরা বলেছি যে আমরা ফুটবল না, আমরা প্লেয়ার, আমরা কি পারি সেটা দেখিয়েছি, সামনেও দেখাবো। আমরা আরো একটা জিনিস মনে করি, আমাদের দেশের এই যে আপনারা এখানে যারাই আছেন, আপনারা নিজেরা এবং নিজেদের আত্মীয় স্বজন একটু বেশি অসুস্থ হয়ে পড়লে সবাইকে ছুটতে হয় ঢাকায়। ঢাকা ছাড়া আপনার বাড়ি যদি রংপুর অঞ্চলে হয়, রংপুরের সর্বোচ্চ মেডিকেল কি রংপুর মেডিকেল কলেজ, আপনার ওখানে মানসম্মত সর্বশেষ চিকিৎসা পাবেন না, নাই। আপনার বাড়ি যদি রাজশাহী অঞ্চলে হয়, নাই। আপনার বাড়ি যদি বরিশাল হয়, বরিশাল মেডিকেল কলেজে নাই। অথচ এই বিভাগীয় পর্যায়ে যদি 10টা 8টা বিভাগে যদি 8টা মেডিকেল কলেজ করে, হসপিটাল করে, এইখানে যদি সমস্ত চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করত, তাহলে ওই রংপুরের মানুষকে ঢাকা আসতে হতো না, বরিশালের মানুষকে ঢাকা আসতে হতো না, চিটাগাংয়ের মানুষকে ঢাকা আসতে হতো না। তার মানসিক শারীরিক কষ্টের পাশাপাশি সবচেয়ে বড় কষ্ট আর্থিক যে ক্ষতি, এই ক্ষতি হতো না। এই জন্য আমরা বলেছি শিক্ষিত জাতি, নৈতিক শক্তিতে বলিয়ান জাতির পাশাপাশি আমাদেরকে আগামীতে একটি সুস্থ সবল জাতি গড়ে তোলার জন্য আমাদের স্বাস্থ্যকে সার্বজনীন করতে হবে। আমাদের বিভাগীয় পর্যায়ে আধুনিক হসপিটাল এবং মেডিকেল কলেজ নিশ্চিত করার মধ্য দিয়ে চিকিৎসা সেবা মানুষের নিশ্চিত করতে হবে। আমার সাথে দুজন শিক্ষক আমার বাসায় গিয়েছিলেন, আমার এলাকার, তারা মূলত এসছে গাড়িতে আস্তে আস্তে কথা বলছিলাম। তারা বলছিল যে আমাদের সর্বসাকুল্য সে বলছিল 1000 কোটি টাকা শিক্ষক, সারা বাংলাদেশের শিক্ষক। ধরেন যদি সরকার, এই সরকার অন্তর্বর্তী সরকার শিক্ষক সমাজের সমর্থনের কথাও চিন্তা করে, এই কমন জায়গা থেকেও 1000 কোটি টাকা সরকারের জন্য কিছুই না। আপনারা 1000 কোটি টাকা পুরো দেশের শিক্ষকদের বেতনে ব্যয় হবে। আর সালমান এফ রহমান একাই লুটপাট করেছেন পত্রপত্রিকার হিসেবে ব্যাংক থেকে 54,000 কোটি টাকা। তাহলে ওই সালমান এফ রহমানের মতো একজন লুটেরার টাকা দিয়েই আপনাদের বেতন দেওয়া যাবে 54 বার। এই রকমের সালমান এফ রহমান, মানে 54 বছর আর কি। তো এই রকমের সালমান এফ রহমান তো প্লেয়ার একজন না, অনেক প্লেয়ার আছেন। বাংলাদেশ ব্যাংকের ছোট কর্মকর্তা পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছেন। আর এসালম যে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে সেটা তো আর বলার অবকাশ রাখে না। তো দেখছেন তাহলে আমাদের দেশের অবস্থাটা কি। কাজে আপনাদেরকে একটা বিষয়ে মনস্থির করতে হবে, ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে।
এই যে রাজনৈতিক সমর্থনে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় বসে চোরদেরকে অবাধ সুযোগ সুবিধা দেয়, আর তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশেও রাখে না, দেশের বাইরে নিয়ে যায়। সালমান এফ রহমানের ছেলের বিয়ে হয়েছে, সেই অনুষ্ঠান হয়েছে কোথায়? ইটালিতে, ফ্রান্সে। ওখানেও ধরেন কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু সালমান এফ রহমানরা তৈরি হয়েছে কোথা থেকে? রাজনীতির ফাঁক ফোকর থেকে। সরকারে যারা গিয়েছে, এমপি মন্ত্রী যারা হয়েছে, তারাই সালমান এফ রহমান আলম, ওই আপনার আপনার নাবিল গ্রুপ বলেন, পিকে হালদার বলেন, ওই যে ব্যাংকারদের নেতা কুমিল্লার এক লোক, সরি ব্যাংকার এখন জেলে আছে, এক্সিম ব্যাংকের আগে চেয়ারম্যান ছিল, নামটা ভুলে গেলাম। হ্যাঁ, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, নাসা গ্রুপের মালিক, নাসা গ্রুপে। আচ্ছা, আপনাদের মনে নাই তো? এইরকম শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে পরিচিত ব্যাংকে, বাংলাদেশের যে প্রাইভেট ব্যাংকগুলো, এই ব্যাংকার অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন। তাদের মাধ্যমেই শেখ হাসিনা নির্বাচন সহ আন্দোলন সংগ্রাম দমন করার জন্য পয়সা পাতি লাগলে কালেকশন করত। তো এইভাবে রাজনৈতিক ছত্র ছায়ায় দেশ থেকে হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর আমাদের সারা দেশের শিক্ষকরা এইভাবে প্রেস ক্লাবে এসে 2 দিন পরে দৌড়ানি খায়, পিটানি খায়, বেতনের দাবিতে তারা হাহাকার করে। তো এই দেশের নেতৃত্বে চোরেরা ছিল, লুটপাটকারীরা ছিল, ডাকাতটা ছিল। ওই যে আপনারা শুনেছেন না, ওই যে আপনাদের কবিতায় পড়ে যে বর্গীদের নিয়ে যে কবিতা, ওই বর্গী ব্রিটিশরা হয়, এখন লুটপাট করছে দেশের মধ্যে থাকা লুটেরা। তাই আগামী নির্বাচনে এই সমস্ত অনৈতিকভাবে যারা পরাজিত, নৈতিক স্খলিত, দুর্বৃত্ত, লুটেরা, মাফিয়া যে এলাকায় দাঁড়াবে তাদেরকে ঘৃণা করবেন, প্রত্যাখ্যান করবেন। কারণ ওরা যদি সংসদের সুযোগ পায় আরো দেশকে ফাঁকা করে ফেলবে। এই কষ্ট তো ভাই আপনাদের করা লাগে না। আমরা আজকে চিকিৎসা চাই, সুচিকিৎসা। এই চিকিৎসার জন্য হাহাকার আমাদের করা লাগে না। গুটি কয়েক ব্যক্তি এইভাবে টাকা দেশ থেকে নিয়ে যাচ্ছে। এবং বাস্তব কথা হচ্ছে এইটা, বাংলাদেশে হাসিনার আমলে 16 বছরে যে লুটপাট হয়েছে, অন্য সময় যে এই দেশে মদিনার সনদ অনুযায়ী দেশ চলেছে, সেইটা কিন্তু ঠিক না। 50 বছরে লুটপাট হয়েছে, কম আর বেশি। হাসিনা এবং আওয়ামী লীগ সবাইকে ছাড়িয়ে গেছে, কিন্তু 50 বছরে যা হয়েছে। আগামী বছরে, আগামী নির্বাচন থেকে আমরা চাই এই দেশের 1 পয়সাও লুটপাট করলে ওদেরকে আমরা নিজেরা, যদি সরকার ব্যবস্থা নেয়, গলায় গামছা লাগাই আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবো। এই দেশে ভবিষ্যতে আর কোন লুটেরা, দুর্বৃত্ত শাসন ব্যবস্থা গড়ে তুলতে দেওয়া হবে না। এবং আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারে, আমি জানি না আপনাদের দাবি সরকার এখন শেষ পর্যন্ত কতটুকু মেনে নেয় কি নেবে না, কিন্তু এইটুকু বলতে পারি, আপনাদের এই এমপিভুক্ত না হওয়া পর্যন্ত আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে থাকবো। এবং শুধুমাত্র এমপিভুক্তি না, পর্যায়ক্রমে শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করার, এটা আমাদের একটা লড়াই এবং কমিটমেন্ট। এই লড়াইও আমরা বিজয়ী হব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচনের আয়োজন আপনারা করতে চাচ্ছেন, এই শিক্ষকদেরকে রাস্তায় রেখে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবেন না। এমনিতেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার, দেশকে নৈরাজ্য করার, নাশকতা করার চেষ্টা করে যাচ্ছে। আজকে শিক্ষকদেরকে যদি তাদেরকে সন্তুষ্টির সাথে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, তারা সমাজে প্রভাব আছে, তাদের কথা মানুষ শুনে, তাদের মধ্যে দিয়েও এই পরিস্থিতিতে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। কাজেই এই শিক্ষকদের দাবি দেওয়ার একটা যৌক্তিক সমাধান করে, এখন বেতন না দিতে পারলেও আপনারা একটা ঘোষণা দিয়ে যান, আপনারা একটা ঘোষণা দিয়ে যান, এটা যৌক্তিক দাবি। এত বয়স্ক মানুষ খারাপ